আমরা দেখলাম। আপনার কাছে আমি এই হোটেল রেস্তোরাঁ অভিযান নিয়ে একটা যদি উল্লেখযোগ্য কিছু বলেন। আসলে হোটেলগুলো তো আমি খুব বেশি অভিযান করিনি, কিছু অভিযান করেছিলাম তাদেরকে একটা নিয়মের মধ্যে আনার জন্য। কারণ আমার একটা বিশ্বাস ছিল যে আমরা যদি মাছে ফরমালিন বন্ধ না করতে পারি, দুধে ফরমালিন বন্ধ না করতে পারি, খাবার দাবার যদি আপনার টেক্সটাইল কালার বা রং ব্যবহার করতে না পারে, শুধু হোটেলগুলোতে অভিযান করে খুব একটা লাভ হবে না। তো হোটেলগুলোতে আমি এই যে আপনার যে দৃশ্যগুলো দেখালেন, তো এগুলো আমি অধিকাংশ হোটেলে দেখেছিলাম, শুধু তাদেরকে একটি নিয়মের মধ্যে আনার জন্য আমি কিছু অভিযান করেছিলাম। আরেকটা জিনিস তারা খারাপ কাজ করে, সেটা হলো যে আপনার যে সসগুলো তারা বানায় সবগুলো কিন্তু কাপড়ে রং দিত। তো আমি আপনার এই অভিযান করার পরে মোটামুটি সসগুলো আপনার কাপড়ে রং দেওয়া বন্ধ হয়েছিল। আর দ্বিতীয়ত হলো যে আপনার হোটেলের যে জিনিসটা সবচেয়ে খারাপ জিনিস, সেটা হলো যে তারা যে পানিটা ব্যবহার করে ওই পানিটা কিন্তু খুব ভয়ঙ্কর, এবং এই পানিটার কারণে কিন্তু অধিকাংশ মানুষের টাইফয়েড হয়। কারণ আপনার বিভিন্ন রোগ জীবাণু মানে একই পানিতে আপনার প্রতিটা প্লেট ধোয়া, জন্ডিস, টাইফয়েড। তারপর আরেকটা জিনিস আপনার আরও খারাপ দেখলাম আপনার পান্থপথের ওইদিকে কোনো একটা হোটেলে আপনার তাদের যে রান্নাঘর, সেখানে একটা আপনার পাতিলের মধ্যে দীর্ঘদিনের একটা পানি জমে আছে, এবং সেখানে আমি যাওয়ার পর দেখলাম যে হাজার হাজার না লক্ষ লক্ষ মশার বাচ্চা কিলবিল করছে। তো আমি বললাম যে আপনার হোটেলে যদি লক্ষ লক্ষ মশা যদি ফয়দা হয়, তো এখানে তো মানুষ এমনি আপনার ডেঙ্গু হবে, ওই হবে, সে হবে। তখন তার সামনে আমরা ওই আপনার এর মধ্যে এই পাতিলের মধ্যে আমাদের সিটি ইন্সপেক্টর ফখরুদ্দিন মোবারক সালামের সাথে সে আপনার কেরোসিন তেল এনে তাদেরকে মেরে মশার বাচ্চাগুলো মেরে দেখালো, হাজার হাজার মশা। এই ধরনের কিছু অনিয়ম ছিল, তো এগুলো আমরা কিছুটা বন্ধ করার চেষ্টা করেছিলাম। তো কিন্তু আমাকে ঘুরে ফিরে আপনার মূল জায়গায় যেতে হবে। আমরা যদি আপনার ফরমালিন মুক্ত খাবার সাপ্লাই দিতে পারি, দুধটা যদি ফরমালিন মুক্ত দিতে পারে, ফলগুলো যদি আপনার ফরমালিন কার্বাইড বা কেমিক্যাল মুক্ত দিতে পারে, তাহলে হোটেলগুলো হয়তো কিছুটা ঠিক হবে। শুধু কিন্তু হোটেলগুলো তো অভিযান করে কিন্তু না হলে ভেজাল বন্ধ হবে না। শুধু ফরমালিন তো একটা জিনিস তা না, অন্যান্য কেমিক্যালও আছে। তারপরে যদি বলেন যে নিয়ন্ত্রণ, আপনি যে হোটেলের কথা বললেন না, হোটেলের যে নিয়ন্ত্রণের জন্য কিন্তু কর্তৃপক্ষ আছে, কিন্তু সেটা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না, তারা কাজ করছে না। আমাদের যে সমস্ত জায়গায় কিন্তু সমস্যা একটা, আমাদের সবকিছুই আছে, আইন আছে, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আছে, বডি আছে। এই যেমন আমাদের যে নতুন একটা আইন হয়েছে, আপনার ভালো কথা মনে করছে যে আপনার যে ফ্রিজ দেখালেন, একটা ফ্রিজের মধ্যে যখন আপনি একটা কাঁচা মাংস অথবা আপনার মশলা জাতীয় জিনিস অথবা রান্না করা জিনিস একসাথে যখন আপনি রাখবে, তখন কিন্তু এটা এমনি পয়জনাস হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। কিন্তু সেই জিনিসগুলো হোটেলে মেনটেন করা হয় না। এগুলো কিন্তু তাদের ওই যে কথাটা বললেন, হোটেলের যে আইন কানুন নিয়ম বিধিবিধান আছে, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে তার হোটেল রান্নাঘরটা কেমন হবে, তারপর আপনার সবকিছু। মানে পৃথিবীর বিভিন্ন দেশে তো ওপেন কিচেন আছে, ইচ্ছা করলে একজন কাস্টমার কিচেনে যেতে পারে। আমরা আমি আরেকটা বলি, আমি ঢাকা শহরের নাম বলবো না, খুব নাম করা একটা রেস্টুরেন্ট, আমি যখন তার রান্নাঘরে গেলাম আমি তাজ্জব হয়ে গেলাম। একদিকে রান্নাবান্না হচ্ছে, মাছ মাংস রান্নাবান্না করছে, আরেকদিকে তার ল্যাট্রিনের যে এটা ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ ল্যাট্রিনের যে আপনার এটা আর কি, মানে ওইটা ডাকনাটা খোলা, দুর্গন্ধ উঠতেছে, আর এখানে সব রান্না বান্না হচ্ছে। আমি খুব নাম করা ঢাকা শহরে একটা রেস্টুরেন্ট, তাজ্জব হয়ে গেছে। এছাড়াও ওখানে হোটেল কর্মীরা যে ওই যে পয় ব্যবস্থাটা ব্যবহার করছে, তারপরে সাবান দিয়ে হাত ধুচ্ছে কিনা, আমি অনেক জায়গায় দেখেছি সেগুলো বলতে গেলে তো স্যার ওই টয়লেটের মধ্যে সাবানটা নাই। স্যার সেগুলো বলতে গেলে তো অনেক কথা, যেমন আমি যে সেমাই টেমাই বানাই বা আপনার ফাউরুটা এগুলো দেখছি, আপনার ফা দিয়ে মারাচ্ছে, তাদের গায়ের গাম টপ করে পড়ছে মাথা থেকে সমস্ত। সেই কারণে যে জিনিসটা এগুলা দেখলে তো মানে হচ্ছে একটা এইগুলোর একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা দরকার, একটা মনিটরিং বডি থাকা দরকার যে মনিটর করবে। আরেকটা জিনিস হচ্ছে বডি অবশ্যই আছে না, আমাদের ওরকম মনিটর বডি নাই, যেমন ডিপার্টমেন্টের দায়িত্ব আছে, যার দায়িত্ব। ব্যাপার হয় কি, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এভরিবডিজ রেসপন্সিবিলিটি ইজ নানস রেসপন্সিবিলিটি। বলুন। আরেকটা জিনিস হচ্ছে যে অন্যান্য দেশে আমি ভারতেও দেখেছি যে এরকম যে এই ছোট ছোট ফুড হ্যান্ডলার যারা হোটেলে কাজ করে, রেস্তোরাঁয় কাজ করে, তাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, 5 দিনের 7 দিনের একটা ট্রেনিং দেওয়া হয় এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। সরি, একটা ফোন আছে, নিয়ে নিই, তারপর আপনার কথা আসছে। প্রিয় দর্শক, নাম বলুন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পুরনো ঢাকা থেকে রুবেল বলছিলাম। বলুন। রবিউল্লাহ স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলুন। জি স্যার, আপনি থাকা অবস্থায় তো আমরা যতটুকু দেখতাম যে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে একটা ফ্রুট, যে ফলটা আমরা খাই। আপনি এটার উপর বেশি অভিযান করতেন বা এটা কার্যকরী হতো আপনার এই ফলের প্রতি অভিযানটা, যে কারণ বাজারের দিকে বা হচ্ছে বাদামতলির দিকে, সদরঘাটের দিকে। কিন্তু আপনি নাই বলে কি এখন অভিযান কম হচ্ছে না, এইদিকে আমাদের কর্তৃপক্ষ নজরটা কম দিচ্ছে? এখন আমরা কি ধরে নেব? ধন্যবাদ। আসলে হ্যাঁ বলবেন আপনি বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি তো এখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট, এখন আমি আসলে ওই দায়িত্বে নাই। আমি মনে করি আসলে দায়িত্ব পালন করছেন অনেকে, কিন্তু আসলে আগে আমি কথাটা বলেছি, প্রতিটা মানুষের স্বতন্ত্র। আমি শুধু ফরমালিন বন্ধ করার জন্য 1 বছর কাজ করেছি, 1 বছর।
তারপর যে আমি ফরমালিনটা ধরেছি। কর্মপদ্ধতি এরপর আমার দ্বিতীয় টার্গেট ছিল দুধে ফরমালিনটা বন্ধ করা। এখন তাহলে ঘটনাটা বলি। তো আমি সে একটু ধীরে সুস্থ অগ্রসর ছিলাম, কারণ আসলে দুধে ফরমালিনটা বন্ধ করার জন্য যদি আমি তাৎক্ষণিকভাবে সব ধরি তাহলে আমাদের সমস্ত দুধের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। কারণ আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যখন আমি ঢাকার মেট্রো টেস্টে ছিলাম, আমি আমার 16 নম্বর কোর্টের চেম্বারে আমার 2 জন কেমিস্ট এনে সমস্ত দুধ আমি পরীক্ষা করিয়েছিলাম, সমস্ত দুধের মধ্যে ফরমালিন। তো আমি তৎকালীন উপদেষ্টা স্যারের সাথে আলাপ করলাম যে স্যার আমি কিন্তু ধরিয়ে ফেলতে পারি, কিন্তু সব আপনার ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো উপদেষ্টা সিএস করিম স্যার খুব দুধে মেলামাইনের তো একটা ব্যাপার ছিল গুঁড়া দুধে। তো উপদেষ্টা মহোদয় আমার সাথে ছিলেন, উপদেষ্টা মহোদয় আমার সাথে একমত ছিলেন, কিন্তু তো কিন্তু যাক যে কোনো একটা কর্তৃপক্ষ ওই সময় সাহস করে না জিনিসটা ধরতে। তারপর আমি শুরু করেছিলাম। কেন করলাম, আমার কাছে সম্ভবত চাঁদপুরের মতবার একটা ছিল, একটা চিঠি পাঠালেন, এই যে আপনার মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, নরসিংদী এসব জায়গাতে যেসব গোয়ালারা দুধ আনছে তাদের নাম দাম দিয়ে এবং তারা ফরমালিন মিশানোর পরে সেই দুধটা ঢাকা শহরে কোন কোন বাজারে কোথায় কোথায় বিক্রি করা হচ্ছে সব একদম বিস্তারিত তথ্য দিয়ে রিপোর্ট পাঠালো আমার কাছে। আমি ওই চিঠিটা পড়ে স্থির থাকতে পারিনি। তখন আমি পরিবেশ অধিদপ্তরে তৎকালীন ডিজি স্যারকে বললাম যে স্যার আপনি 2 জন কেমিস্ট দেন, আমি সমস্ত দুধ পরীক্ষা করব। তারপর উনি কেমিস্ট দিলেন খন্দকার মোস্তাফিজুর রহমান এবং ডক্টর আবুল কালাম আজাদ। ডক্টর আবুল কালাম আজাদ সম্ভবত এখন বিদেশ চলে গেছেন, আর মোস্তাফিজুর সাহেব সম্ভবত ডেপুটি ডিরেক্টর বা ডাইরেক্টরের পর্যায়ে আছেন। তো তারা আমার রুমে এসে সমস্ত দুধ পরীক্ষা করলেন, সমস্ত দুধ পরীক্ষা করে বললেন যে সবগুলোর মধ্যে ফরমালিন। আমি সেদিন আপনার এই যে রথখোলা বাজার আছে, রথখোলা বাজারে গেলাম, যাই তাদের দুধগুলো সব পরীক্ষা করলাম, সমস্ত দুধের মধ্যে ফরমালিন। তো আমি শুরুটা করেছিলাম, আগে বলেছি, কিন্তু আমি শেষটা করতে পারিনি। তো যাক আমি মনে করি হয়তো কেউ এই দায়িত্বটা পালন করবেন। আপনি কি যেটা বলছেন? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই হোটেল রেস্তোরাঁয় যারা কাজ করেন তাদেরকে ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করা দরকার, তাদের পার্সোনাল হাইজিন সম্পর্কে একটা এডুকেশন দেওয়া দরকার। এই জিনিসগুলো করতে পারে কিন্তু আমাদের সিটি কর্পোরেশন বা আমাদের পৌরসভা, লোকাল গভর্নমেন্ট কিন্তু এটা করতে পারে, এবং তাদের এই কাজের ভিতরেই কিন্তু এটা আছে যে এটা করা উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে ওদেরকে আমরা একদম অশিক্ষিত একটা ছেলেকে আমরা ফুড হ্যান্ডলার হিসাবে কাজ করাচ্ছি, সে নিজের পার্সোনাল হাইজিন জ্ঞান তার নাই, নিজের পরিচ্ছন্ন থাকতে পারে না, নখগুলো কীভাবে কাটতে হবে সেটাও সে জানে না, কোন পানিটা ব্যবহার করতে পারে সেটা জানে না, যার ফলে এই অবস্থাটার সৃষ্টি হচ্ছে। তো এটা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে এইগুলোকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, আমরা প্রতিষ্ঠানের আওতায় আনতে হবে। দিকে চলে এসেছি। আমি আপনাদের কাছে সবার কাছে জানতে চাইবো যে আমরা সমস্যাগুলো আমরা সবাই জানি এবং ক্ষতিটাও আমরা সবাই জানি, জেনে শুনে কিন্তু আমরা জেনে শুনে বিষ করেছি পানের মতো, আমরা জেনে শুনে ফরমালিন বা ইত্যাকার কেমিক্যাল পান করছি। আমি আপনাদের কাছে স্পেসিফিক্যালি জানতে চাবো, আমরা বলতে পারি সরকার উদাসীন বা বিভিন্ন দোষারোপ না করতে পারি আমরা, বাট আমরা চাই কি, আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক, উনি যেটা বলছিলেন খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যতই রাজনীতি, গণতন্ত্র ইত্যাকার বিষয় বলি না কেন, আমি আপনাদের কাছে এক কথায় জানতে চাইবো যে কি করা উচিত, বাট এখনই কি করা উচিত এগুলো বন্ধের জন্য। আমি যদি আপনাকে দিয়ে শুরু করি। আমি এই কথাটা আগেও বহুবার বলেছি, যে লোকটা আপনার মাছে ফরমালিন মেশাচ্ছেন সেই কিন্তু যখন বাজারেতে মিষ্টি কিনে খাচ্ছেন তিনি কিন্তু কাপড়ের রং খাচ্ছেন। সেইভাবে প্রতিটা মানুষ কিন্তু জড়িত ভেজালের সাথে। যে লোক আপনার ফরমালিনযুক্ত বা অন্য কেমিক্যালযুক্ত কারবারযুক্ত ফল বিক্রি করছেন, সে যখন বাজারে মাছ কিনে খাচ্ছেন সে কিন্তু ফরমালিন মাছ। আরেকটা প্রশ্ন আছে আমার, সরি একটু, আর ঢাকার কিছু কিছু বাজারে দেখা যাচ্ছে ফরমালিন মুক্ত বাজার নামে বিশাল বিশাল ব্যানার টানানো হয়েছে, এই বিষয়টা একটু বলবেন, এগুলো আসলে কত? এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ। সেটা হলো যে আমাদের এই অভিযানের পরে আপনার বিসিসিআই বা অন্যান্য কিছু সরকারও কিছু উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন বাজারে ফরমালিন পরীক্ষা করার জন্য কিট স্থাপন করছে আমার টেকনিশিয়ান। এটা কি ক্রেতার জন্য উন্মুক্ত, যে কোনো ক্রেতা গিয়ে ইচ্ছা করলে কি পারেন? জি জি জি, আপনি কিনে যদি মনে আমার এটা পরীক্ষা করে দেন তাহলে পরীক্ষা করে দিতে তারা। আরো ডেভেলপমেন্ট হলো যে কিছু কিছু বাজারে হয়েছিল, পরে হাইকোর্টে আর একটা মামলা হওয়ার পরে হাইকোর্ট আবার বলেছে যে না সবগুলোতেই হতে হবে। তো এটা খুব একটা ভালো উদ্যোগ আমি মনে করি। আমরা আসলে কোনো কিছুতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ কোনো কিছু কাজের ফলে এটার একসময় সুফল পাওয়া যায়। তো আজকে যে আপনার মানুষের যে সচেতনতা, আপনাদের মিডিয়ার বদলতে আমি বারবার একটা কথা বলি যে আমরা সারা জীবন মোবাইল কোড করলে কিছুই হতো না, মোবাইল কোড তো সারা জীবন ছিল, কিন্তু এই মানুষই কিন্তু সচেতন করেছে মিডিয়া, এবং মিডিয়ার কিন্তু খুব বলিষ্ঠ ভূমিকা ছিল। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমরা যখন মোবাইল কোড করছিলাম তখন অনেকের যে তাদের বড় বড় অনিয়মগুলো আমরা ধরেছি, তাদের শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু চেষ্টা করেছিল মিডিয়া যাতে এগুলো প্রচার না করে। তখন মিডিয়া কিন্তু ইলেকট্রনিক বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন, তারা কিন্তু খুব বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে যে না, বেজালের বিষয়ে আমরা কোনো আপোষ করব। তারা আমাদের টিভিতে বা আমাদের পত্রিকায় অ্যাড দিলে দিল, না দিলে নাই, কিন্তু আমরা বেজালের বিষয়ের কোনো আপোষ করব না। মিডিয়ার কিন্তু অনেক বলিষ্ঠ ভূমিকা। তো আমরা যখন আপনার কাজ করেছি তখনও মিডিয়া ছিল, তার আগেও মিডিয়া ছিল, এখন আমরা যখন কাজ করছি না তখনও কিন্তু মিডিয়া ভূমিকা পালন করছে, যেমন আজকে আপনাদের অনুষ্ঠান, সুতরাং মিডিয়ার একটা বিরাট অবদান আছে।
তো আপনি যে কথাটা বলছিলেন যে আপনার কি করা উচিত আমাদের, তো আমি যেটা বলবো, ভেজালের কারণে কিন্তু প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যিনি বিক্রেতা তিনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যিনি ক্রেতা তিনিও ক্ষতিগ্রস্ত। সুতরাং আমাদের সবার উচিত ভেজালটা বন্ধ করা। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্যার যেটা বলছিলেন, এই ঢাকা শহরে বিভিন্ন আপনার এতে বেকারিতে বিভিন্ন নামবিহীন লেভেলবিহীন কেমিক্যাল দিয়ে তারা বিভিন্ন জিনিস বানায়। তো আমি বললাম যে একটা কেমিক্যাল তো নামবিহীন লেভেলবিহীন হতে পারে না, এগুলো আপনার কোথাও হইতে আনেন, মানে মিটফুড হইতে আনে। তখন আমি মিটফুডের আপনার বিভিন্ন দোকানে গিয়ে তাদের নামযুক্ত যে কেমিক্যালগুলো ছিল সেগুলো আলাদা করলাম, আর বললাম নামবিহীন লেভেলবিহীন সব কেমিক্যালগুলো বাইর করেন। এই কেমিক্যালটা আপনার কী কাজে লাগান? এটা তো আপনি কোনো কেমিক্যাল এভাবে বাজারজাত করতে পারেন না। কেমিক্যাল উপরে এক্সপায়ার ডেট, প্রোডাকশন ডেট, ইনগ্রিডিয়েন্টস এবং কী কী কাজে ব্যবহার, এটা স্পষ্ট একটা লেভেল থাকতে হবে। আমি কিন্তু এগুলো কিছুটা ধরার চেষ্টা করেছিলাম। তো আমি যে কথা বলতে চাই, সেখানে আমাকে একজন ব্যবসায়ী, আপনারা হয়তো সেই ঘটনাটা মনে আছে, হাজার হাজার ব্যবসায়ী আমার বিগ্রহ করে, বিক্ষোভ করে, মিছিল করেছে, অনেক কিছু করেছে। তখন একজন ব্যবসায়ী তাদের সমিতির কর্মকর্তা উপরের লেভেলের আমাকে সে বললেন যে স্যার, আমাদের সামনে নির্বাচন আছে, আমরা আমাদের ব্যবসায়িক স্বার্থে আপনাকে ঘেরাও করে মিছিল দিচ্ছি, কিন্তু আমার স্ত্রীও আপনার জন্য নামাজ পড়ে দোয়া করে যে আমরা তো ধ্বংস হয়ে গেলাম, আমাদের বাচ্চারা যেন সুস্থ থাকে। তো আমার এই কথাটা সবার জন্য আমি মনে করি এটা খেয়াল রাখা। আমাদের কি করণীয়? আমি দুটা জিনিসের উপরে করণীয় তো আসলে অনেক, যদি আমরা হাইলাইট করি করণীয় যেটা, এক নম্বর আমি কিন্তু আবারও মনে করি যে আমাদের ওই সবারই রেসপন্সিবিলিটি, সিটি কর্পোরেশন, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, অমুক অমুক, এটা না করে তারা কাজগুলো করুক, তাদের কাজগুলো থাকুক, কিন্তু একটা সেন্ট্রাল মনিটরিং বডি, বিদেশে যেমন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ টাইপের আছে, আমাদের এখানে আমরা এফডিএ নামে করি, অন্য নামে করি, কিন্তু একটা বডি দরকার, ল্যাবরেটরিও যেহেতু আছে। এবং আমি আবারও বলছি যে আগামী 5 বছর বা 10 বছর আমাদের ওই ল্যাবরেটরি এক্সপানশন না করেও এই ল্যাবরেটরি দিয়েও কিন্তু আমরা কাজ শুরু করতে পারি, চলতে পারি, এবং তাতে করে জনস্বাস্থ্য অনেকটাই রক্ষিত হবে। তো এইটা করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে উদ্যোগটা দরকার। এবং একই সঙ্গে আমি আরেকটা কথা বলবো, যেটা রুকনুদ্দৌলা সাহেব একটু আগে বলছিলেন, আমাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটিটা কিন্তু আসলে খুব জরুরি। রুকনুদ্দৌলা সাহেব বা অন্য মোবাইল কোর্ট আমাদের কাছে যখন নাকি স্যাম্পল পাঠান আমরা করে দেই, আমাদের কিন্তু বাজেটের খুব টানাটানি, কেমিক্যালস এবং রিয়েজেন্টসের খরচ অনেক বেশি। এখন ওই যেটা নাকি অন্যরা 40,000 টাকা চাচ্ছেন টেস্ট করতে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করে দিচ্ছি বিনামূল্যে। কারণ আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জনগণের প্রতি দায়িত্ববোধ আছে। এই দায়িত্বটা পাবলিক ইউনিভার্সিটি হিসেবে জনগণের ট্যাক্সের পয়সায় ঢাকা ইউনিভার্সিটি চলে, তার ল্যাবরেটরিগুলো চলে, আমরা বেতন পাই। আমরা মনে করি ছাত্রদের পড়ানোর পাশাপাশি, গবেষণার পাশাপাশি এই জনগণকে এই উপকারটুকু করতে পারলে আমরা খুশি হই এবং দায়িত্ব অনুভব করি। কিন্তু মুশকিলটা হলো এটা কিন্তু রেগুলার করা যাবে না। আমরা মাঝে মধ্যে করে দিচ্ছি, কিন্তু এটাকে রেগুলার সম্ভব না। আপনাকে কিন্তু একটা ল্যাবরেটরি তৈরি করতে হবে, একটা মনিটরিং বডি করতে হবে। দ্বিতীয়, মিডিয়ার কথাটা আমাদের খলিল ভাই বলেছেন এবং রুকনুদ্দৌলা সাহেবও বললেন। মিডিয়া, আমরা জানি যে একটা টেলিভিশন বা একটা পত্রিকায় একটা জুস সম্পর্কে বা একটা খাদ্যপণ্য সম্পর্কে কিছু বলতে গেলে তার বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। আমি বাংলাদেশে কয়েকটা টেলিভিশন কোম্পানিকে জানি যারা খাদ্যে ভেজাল নিয়ে অনুষ্ঠান করতে রাজি না, কারণ হলো যে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে এই ভয়ে। এখন বিষয়টা হলো যে তারপরেও কিন্তু আমি মিডিয়ার কাছেই আশা করি যে মিডিয়া এগিয়ে আসবে। মিডিয়া আমাদের দেশের অনেক বড় বড় সংকটে, জনসংকটে এগিয়ে এসেছিল। এই খাদ্যে ভেজালটার বিষয়ে মিডিয়াকে এগিয়ে আসতেই হবে এবং তারা ওই যে সচেতনতামূলক কাজগুলো, একজন শ্রোতা মানে প্রশ্ন করেছিলেন যে আমি তো কমলা খেতে পছন্দ করি, খাবো কিভাবে? আপনি বলুন তাকে, মিডিয়া তাকে বলুক। মিডিয়ার ওই যে মাঝখানে মাঝখানে 2 মিনিট 1 মিনিটের ফিলার হিসেবে কিন্তু এগুলো দেওয়া যেতে পারে, জনহিতকর বাণী হিসেবে, মেসেজ হিসেবে, যে কমলাটা আপনি দেখবেন যে যেই কমলাটা উপরে মাছি বসছে সেই কমলাটা কেনেন, কারণ মাছি বা মৌমাছি ওই আঙ্গুর কিনবেন, ওই আপেল কিনবেন, ওই কমলা কিনবেন, এতে ফরমালিন নাই। সচেতনতার বিষয়গুলো কিন্তু করা সম্ভব। আমরা মনে করি যে মিডিয়াকে কিন্তু আসলে এগিয়ে আসতে হবে। আপনি মিডিয়াতে দেখুন না, মানে মিডিয়া কদ্দূর যেতে পারে। আমি একটা উদাহরণ দিই, আমি মাঝে মধ্যে মানে মাথায় ভাবনা আসে, এই যে আমাদের বস্তা পচা প্রেমের নাটকগুলো টেলিভিশনে সময়ানে চলছে, এইখানে যদি এমন হতো যে নায়িকার বাবা খাদ্যে ভেজাল দেয় বলে নায়ক বিগড়ে বসলো যে সে তাকে বিয়ে করবে না, এই যে মেসেজটা গেল, এই মেসেজটুকু আমরা কিন্তু অনায়াসে মিডিয়া থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। আমার সময় কিন্তু ফুরিয়ে আসছে। আমি কনজিউমার অর্গানাইজেশন, আমি কনজিউমার অ্যাক্টিভিস্ট হিসাবে আমি যেটা মনে করি যে কনজিউমারদের একটা নিজস্ব একটা ভলান্টারি একটা প্রোটেকশন নেওয়ার একটা বিষয় আছে এখানে। কনজিউমারদেরকে সচেতন হতে হবে এবং কনজিউমারদেরকে যেখানে দেখবে যে সে এই খাদ্যে ভেজাল, তার কাছে যদি সে ডিটেক্ট করতে পারে বা তার কাছে এরকম থাকে, তাহলে সে তৎক্ষণাৎ কমপ্লেইন করবে।
অন্তত আর কাউকে কমপ্লেন না করতে পারলেও আমরা অন্তত এইটুকু জানি যে রুকনুদ্দৌলা সাহেবদেরকে আমরা চিনি বা ওনার কলিগদেরকে চিনি, অথবা আমাদের ডাইরেক্টরেট আছে, আমাদের কনজিউমার রাইট প্রোটেকশন ডাইরেক্টরেট আছে, ওখানে কমপ্লেন করা যেতে পারে। আমাদের কনজিউমার অর্গানাইজেশনের ওয়েবসাইটে যে সেখানে আপনি কমপ্লেন করতে পারেন। তাহলে আমরা এই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারি। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে নিজে সচেতন হয়ে ওই জিনিসগুলো অ্যাভয়েড করা যেগুলোতে আমরা জানি যে অহরহই ফরমালিন দেওয়া হচ্ছে, অহরহই এগুলোকে পাকানো হচ্ছে। এটা আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি প্রথমেই বলতে চেষ্টা করেছিলাম যে সিজনেরটা সিজনে খাই। আমরা বৈশাখ মাসে আমরা যেন ওই আষাঢ় মাসেরটা না খাই, আপনি যদি আপনি নিজের উদ্যোগে এবং আপনার সংগঠনের পক্ষ থেকে অনেক কাজ করেছেন এই বিষয়ে, তো আমি আপনার কাছ থেকে 1 মিনিটে জানতে চাইবো যে আমাদের প্রথম যেটা সেটা স্বাধীনতা যখন আপনার নস্যাৎ হতে যায় তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয় স্বাধীনতা রক্ষা করার জন্য। তো ঠিক সেই রকম একটা অবস্থা যে আমাদের জীবনের অধিকার যখন ক্ষুণ্ণ হচ্ছে, মানে আমাদের কিন্তু ওই যে ধীরে ধীরে মৃত্যুর দিকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে এগিয়ে আসার মধ্য দিয়ে যে কী ফর্মে কাজ করতে হবে সেগুলো মোটামুটি আমাদের আছে। ধরেন এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন করা হয়েছে, এখানে কিন্তু প্রত্যেক জেলা লেভেলে একটা মনিটরিং টিম করার কথা আছে, এইখানেই আছে। এবং বলা আছে যে যদি এরকম কোনো দোকানে এরকম কোনো খাদ্য বিক্রি করে সেই দোকানটা বন্ধ করে দেওয়ার বিধান আছে। এগুলো কার্যকরী করলেই হয়। আর সাথে সাথে আরেকটা জিনিস আমি বলবো যে এই মুহূর্তে আপনার এই যে এনশিওর করা যে এটা ভেজাল আছে কিনা, এই টেস্টের জন্য আমাদের একটা ক্রাইসিস আছে। এই ক্রাইসিসটা দূর করার জন্য বরিশালের লোক ঢাকায় এসে টেস্ট করে এটা বের করা খুব কঠিন। এই জন্য আদালত যে রায়টি দিয়েছেন যে প্রত্যেকটা জেলা লেভেলে একটা ফুড কোর্ট গঠন করা এবং একটা অ্যানালাইস্ট নিয়োগ করা, যাতে ওখানেই ওই অ্যানালাইস্টটি অল্প যন্ত্রপাতির মাধ্যমে ওখানে আপনি দোকান থেকে একটা জেলি কিনলেন, ওখানে গেলেন, টেস্ট করে রিপোর্টটা দিল, সার্টিফিকেট নিয়ে কোর্টে মামলা করে দিলেন। এইটা একটু ডিসেন্ট্রালাইজ করা, এইভাবে যদি করা যায় আমার মনে হয় তাহলে আইনের মাধ্যমেই সবগুলো সমাধান সম্ভব। আপনি 1 মিনিটে আমি খলিল সাহেবের সাথে একটু সংযুক্ত করব। 2007 সালে যখন আমরা মাছে ফরমালিন শনাক্ত করলাম, আপনাদের বিভিন্ন টিভিতে প্রচারিত হলো, ঢাকা শহরের মানুষ কিন্তু তখন মাছ কেনা বন্ধ করে দিয়েছিল। ফলে ঢাকা শহরের সমস্ত মাছ ব্যবসায়ী একত্রিত হয়ে তারা ঘোষণা দিয়েছিল যে আমরা মাছে আর ফরমালিন দেব না। সুতরাং ক্রেতারা যদি সচেতন তাহলে কিন্তু অনেকটা কাজ হবে। দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে আমরা আজকে যদি সাম আপ এভাবে করি যে আমাদের আশুকরণী, এটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। আশুকরণী আলোচকদের বক্তব্য থেকে আমি যেটায় পৌঁছলাম সারসংক্ষেপে, আমি যদি এইভাবে র্যাপ আপ করি, আমাদের ফরমালিন আমদানিটা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যেটা নিয়ন্ত্রণ করা খুব সহজ, আমাদের কতটুকু প্রয়োজন ততটুকু আমদানি করতে হবে। এর বাইরে আমদানি হলে কোথায় ব্যবহার হলো এটার একটা মনিটরিং করতে হবে। উৎসমুখে ফলমূল আমদানি, যেটা অ্যাডভোকেট সাহেব বলছিলেন যে স্থলবন্দরগুলোতে এটা পরীক্ষার ব্যবস্থাটা অবশ্যই করতে হবে, যেটা পুরো হাইকোর্টের বোধহয় একটা আদেশ আছে উনি বললেন। আরেকটা যেটা প্রফেসর ফারুক বলছিলেন যে এফডিএর আদলে আমাদের একটা ল্যাব এবং মনিটরিং কর্তৃপক্ষ করতে হবে। আমরা এই 3টা কাজই কিন্তু সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশু করতে পারেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। এবং উনি যেটা বললেন অ্যাডভোকেট সাহেব, যিনি নিজে এটা নিয়ে কাজ করেন, যে ধীরে ধীরে যে আমরা যে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে, আমাদের অকাল মৃত্যু এবং বিভিন্ন জটিল রোগের কথা সার্বল, এগুলো রোধে আমি আশা করব যারা কর্তৃপক্ষ এই 3টি বিষয়ে অন্তত অতি দ্রুত পদক্ষেপ নেবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী বুধবার একই সময়ে জিটিভি সংলাপ দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, চেষ্টা করুন ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য থেকে নিজেকে দূরে রাখতে। শুভরাত্রি।